নমস্কার, 5টার 5 স্পেশালি আমি অতনু রয়েছে আপনার সঙ্গে। নজর থাকবে আমাদের নিউ টাউনের একটি হোটেলে। সরাসরি সেই হোটেলের সামনে থেকে আমার সহকর্মী থাকবেন, জানাবো আপনাদের কেন এই হোটেল আমাদের নজর। তার কারণ এখানে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হচ্ছে এবং এই বৈঠকে কারা রয়েছেন? ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের বেসুরো যারা রয়েছেন তারা রয়েছেন। ভিতরের ছবি একবার দেখাবো আপনাদের, ভিতরের একটা এক্সক্লুসিভ ফুটেজ দেখাবো বৈঠক শুরুর ঠিক আগে। এই ছবিটা ভালো করে দেখুন। এই ছবিতে কি রয়েছে? ছবিতে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের, ছবিতে রয়েছে মহাত্মা গান্ধী, রয়েছেন বাবা সাহেব আম্বেদকর। সম্ভবত এই প্রথম অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস ব্যানারে কোনো মিটিং হচ্ছে, যে মিটিংয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নেই স্টেজে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নেই, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি নেই, ছবি আছে রবীন্দ্রনাথ ঠাকুর, মহাত্মা গান্ধী, বাবা সাহেব আম্বেদকরের। ইঙ্গিত স্পষ্ট কারা এসেছেন এই মিটিংয়ে। সরাসরি প্রীতি আছে আমার সঙ্গে, একবার কথা বলবো সরাসরি। প্রীতি, এই বৈঠকের সুর বোধহয় বৈঠকের ব্যাকগ্রাউন্ডের ছবিটা দেখে বা ফ্লেক্সটা দেখেই বোঝা যাচ্ছে যারা এসেছেন কারোর সঙ্গে কোনো রকম কথা হয়েছে, কি ইঙ্গিত মিলছে? দেখো, যারা রাজনৈতিকভাবে বহুদিন ধরে তৃণমূল কংগ্রেসের সঙ্গে জড়িয়ে রয়েছেন তারা এই ছবিটা দেখলে অবাক হবে। কেন অবাক হবে? তৃণমূল কংগ্রেস অর্থাৎ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস সেইটা লেখা রয়েছে বোর্ডের উপরে, স্পেশাল সেশন আজকের ডেট লেখা রয়েছে। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নেই, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি। কাদের ছবি রয়েছে? রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি রয়েছে, কাজী নজরুল ইসলামের ছবি রয়েছে, বি.আর. আম্বেদকরের ছবি রয়েছে, গান্ধীজির ছবি রয়েছে। এবং কারা এই বৈঠকে এলেন, কি ছবি আমরা দেখতে পেলাম? নিউ টাউনের এই 5 তারার হোটেলে আমরা যখন দাঁড়িয়েছিলাম তখন দেখতে পেলাম যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, বিরোধী দলনেতা, তিনি অনেক পরে ঢুকলেন। তার আগে একাধিক এমএলএ বা বিধায়কদের গাড়ি ঢুকলো, কালো কাচের গাড়িতে একে একে বিধায়করা ঢুকলেন। এর পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যারা দীর্ঘদিনের সঙ্গে ছিলেন অর্থাৎ ফিরহাদ হাকিম, তিনি এসছেন, দেবাশিস কুমার এসছেন, অরূপ রায়, রথিন ঘোষ, জাভেদ খান, এইরকম একাধিক তৃণমূল কংগ্রেসের নেতাকে দেখা গেল এই বৈঠকে। এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, বিরোধী দলনেতা, তিনি যখন ঢুকলেন তাকে প্রশ্ন করা হয় ঠিক কি কারণে আজকের এই বৈঠক। তিনি কিন্তু কিচ্ছু বলেননি, তবে তার এক্সপ্রেশন দেখলে একটা জিনিস বুঝতে পারবে তিনি যে কনফিডেন্ট, তার পাল্লা যে ভারী, সেটা কিন্তু তার এক্সপ্রেশনে বোঝা গেছে। তোমাকে জানিয়ে রাখি যে যারা রাজনৈতিক বিশ্লেষক রয়েছেন তারা কিন্তু বলেন যে রাজনীতিতে কার পাল্লা ভারী সেটা বোঝা যায় যে ম্যান পাওয়ারের উপরে, কার পাল্লায় কত বেশি মানুষ রয়েছেন সেটা থেকে। এবং আমরা দেখতে পেলাম ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের যে পাল্লা, সেই পাল্লা ভারী। ফিরহাদ হাকিম, তিনি যখন এসেছেন তার পাশাপাশি একটি বাস এখানে দাঁড়িয়ে রয়েছে। আমার ভিডিও জার্নালিস্ট গোপালকে বলবো দেখানোর জন্য। এইরকম দুটো বাসে করে মূলত কিন্তু কাউন্সিলররা, তৃণমূল কাউন্সিলররা, তারা ভিতরে প্রবেশ করেন। প্রিন্সেপ ঘাট থেকে তাদের এই বাস ছাড়া হয় এবং অত্যন্ত সিক্রেসির সঙ্গে এই বাস এখানে নিয়ে আসা হয় যাতে কেউ কিছু জানতে না পারে। এবং আমরা দেখলাম যে শুধুমাত্র এমএলএরা বা বিধায়করা নয় যারা তৃণমূলের লোগোতে জিতে এসছেন, এর পাশাপাশি যারা বিধায়ক রয়েছেন, যারা বিধায়ী কাউন্সিলর রয়েছেন, তারা এখানে এসে পৌঁছেছেন। এবং তাদেরকে যখন বারবার প্রশ্ন করা হয়, একাধিক ব্যক্তি তারা হাত নাড়েন, কিছু তখন বলতে চান না। তবে সোর্সের মারফত বা সূত্র মারফত আমরা যেটা জানতে পারছি যে তৃণমূল কংগ্রেসের যে লোগো, যে জোড়া ফুলের লোগো, সেই লোগো কার কাছে থাকবে সেই বিষয় নিয়ে আজকের মিটিং এ আলোচনা হচ্ছে। এর পাশাপাশি তুমি জানো যে অরূপ বিশ্বাস ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজের কথা বলেছিল। সেই ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হলে ফান্ডিং অর্থাৎ টাকা বা ব্যাংকের অ্যামাউন্ট কার কাছে যাবে, কার দিকে যাবে, সেই বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। তোমাকে জানিয়ে রাখি যে এখানে যে আলোচনা হচ্ছে প্রায় আধ ঘন্টার উপরে এই বৈঠক, সেই বৈঠক চলছে। এবং এই যে 5 তারার হোটেল রয়েছে, সেই 5 তারা হোটেলেই কিন্তু মূলত যে বৈঠক, সেই বৈঠক হচ্ছে। এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি প্রবেশ করেন এবং তার সঙ্গে সঙ্গে যারা তৃণমূলের বিধায়ক রয়েছে। একটা বিষয় এখানে জানতে চাইবো, তুমি বলছো এখানে জনপ্রতিনিধিরা রয়েছেন, তারা সবাই মিলে এই বৈঠকে রয়েছেন কাউন্সিলররা, এক্স কাউন্সিলররা রয়েছেন, তারাও রয়েছেন। এখান থেকে কি কোনো আইনি পথে যাওয়ার কথা বা সাংবিধানিক পথে যাওয়ার কথা এখান থেকে উঠে আসছে কি কোনোভাবে, যে তারাই এবার প্রতীকের জন্য এগোবেন বা কিভাবে প্রতীক পাওয়া যায় তার জন্য এগোবেন, মুভ করবেন, এরকম কোনো খবর পাওয়া যাচ্ছে? একদমই। যখন লোগো নিয়ে, মানে লোগো কার দিকে থাকবে, অর্থাৎ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের দিকে থাকবে নাকি অন্যদিকে,
তখন কিন্তু খুব স্বাভাবিকভাবেই লোগো কার দিকে থাকবে, যখন এই বিষয় নিয়ে আলোচনা হবে তখন আইনি বিষয় নিয়ে আলোচনা হবে, কারণ তারা আইনি পথেই হাঁটতে চান। ঠিক কিভাবে কোন পথে গেলে এবং আইনি যে সমস্ত জট রয়েছে সেই জটগুলো কিভাবে ধীরে ধীরে খোলা যায় সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা যায়, এবং তার জন্য অত্যন্ত প্রয়োজন তা হচ্ছে আলোচনা করা। কাদের সঙ্গে আলোচনা করা? তা হচ্ছে যারা দলের প্রতিনিধি রয়েছেন তাদের সঙ্গে আলোচনা করার। এর জন্য বুঝতে হবে যে কার পাল্লা ভারী, কার পরে বা কার দিকে সব থেকে বেশি জনপ্রতিনিধিরা রয়েছেন। এবং আমরা জানি যে ইতিমধ্যে পুরো বোর্ডটা ভেঙে দেওয়া হয়েছে, 6 মাসের মধ্যে পুরো নির্বাচন করতে হবে। তাই কাউন্সিলররা, তৃণমূল কংগ্রেসের যারা কাউন্সিলর রয়েছেন তারা এখানে এসে যখন প্রবেশ করেছেন, স্বাভাবিকভাবে রাজনৈতিক যে প্রেক্ষাপট রয়েছে সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে এই যে বৈঠক এবং এই বৈঠকের যে আলোচনা তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হলো যে এরা এই পথে এগোনোর কথা ভাবছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হলো যখনই নির্বাচন কমিশনের কাছে এরা দলের নাম এবং প্রতীক ব্যবহারের জন্য যাবেন, নির্বাচন কমিশন প্রথমেই জানতে চাইবেন যে কতজন আপনাদের জনপ্রতিনিধি আপনাদের সঙ্গে রয়েছেন। যারা দলের পদে রয়েছেন, মানে যারা দলের রাজনৈতিক পদে রয়েছেন তাদের মধ্যে কতজন আপনাদের সঙ্গে রয়েছেন সেই সংখ্যাটা জরুরি। এখানে কোনো সংখ্যা পাচ্ছ, কোনো নাম্বার পাচ্ছ? কতজন সাংসদ রয়েছেন বা বিধায়ক রয়েছেন, কতজন কাউন্সিলর রয়েছেন? দেখো তোমাকে আমি জানি রাখি, প্রথমে যে কথাটা বলছিলাম যে রাজনীতি সবসময় হয় যে কার ম্যান পাওয়ার বেশি। স্বাভাবিকভাবে ঋতুব্রত বন্দ্যোপাধ্যায়ের যে লবি বা ঋতুব্রত বন্দ্যোপাধ্যায়ের যে গ্রুপ তাদের সংখ্যা কত সেটা নির্বাচন কমিশনের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ডিসিশন হবে, কারণ নির্বাচন কমিশনও এই বিষয়টা জানতে চাইবে যে তৃণমূল কংগ্রেসের লোগো পেতে গেলে আপনারা কি ম্যাক্সিমাম বা মেজরিটিতে রয়েছেন। স্বাভাবিকভাবে সেই বিষয়টা বুঝে নেওয়ার জন্য এবং কারা কারা ঋতুব্রত বন্দ্যোপাধ্যায়দেরকে সমর্থন করছেন সেই সমস্ত বিষয় বোঝার জন্যই কিন্তু আজকের এই বৈঠক। এবং যেমনটা জানা যাচ্ছে 70 জনের উপরের কাউন্সিলর তারা এখানে উপস্থিত রয়েছেন, এবং আমরা সচোখে যেটা দেখলাম প্রায় এমএলএদের গাড়ি 20টি গাড়ি, এমএলএদের গাড়ির 20টির বেশি গাড়ি এমএলএদের গাড়ি ঢুকেছে। এবং যারা জনপ্রতিনিধি রয়েছেন তারা কারা কারা আজকে এখানে এসছেন তাদের রেজিস্ট্রেশন করা হবে, তাদের সমর্থন নেওয়ার জন্য তাদের সিগনেচার নেওয়া হবে, এবং তারা যে এই যে পুরো বিষয়টা অর্থাৎ তৃণমূল থেকে বেরিয়ে এসে আলাদা করে তারাই যে আসল তৃণমূলের যে বিষয়টা তাতে সমর্থন করছেন কি আর সেই বিষয়টাও দেখে নেওয়া হবে। তার জন্য সংখ্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এই সংখ্যাই ভাবাচ্ছে। আমি যদি একবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এখনো যারা রয়েছেন বা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাদের কাছেও নিশ্চয়ই খবর রয়েছে যে এখানে এই বৈঠক হচ্ছে, তাদের প্রতিক্রিয়া বা সেখান থেকে কোনো রকম কোনো প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে কিনা, তারা অন্য কোনো বৈঠকে বসছেন কিনা জানার যদি চেষ্টা করি। আবির রয়েছেন আমার সঙ্গে ফোনে। আবির, প্রথমত আজকে যারা বৈঠক করছেন এটা নিশ্চিত যে তারা এরপর পরবর্তী ধাপে তারা হচ্ছে নাম এবং প্রতীক এই দুটো নেওয়ার জন্যই ঝাঁপাতে চলেছেন। বিধানসভার যে অধিবেশন চলছে সেই বিধানসভা অধিবেশনের মধ্যে পরিষদীয় দল হিসাবে তারা আলাদা ব্লকের কথা বলছেন, আলাদা ব্লক তারা তৈরি করে রয়েছেন, বিরোধী দলের তার মর্যাদাও পেয়ে গিয়েছেন, সঙ্গে যা যা পদ চেয়েছিলেন তারা সেটা পাচ্ছেন। কিন্তু সারা বছর জুড়ে একটা রাজনৈতিক দল এরকম ভাবে তো আলাদা ব্লক হিসাবে তো আর বেঁচে থাকতে পারে না। ফলে তাদেরকে কি করতে হবে, তাদেরকে একটা আলাদা দল বা তারাই যে আসল তৃণমূল কংগ্রেস সেটাকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে এগোতে হবে। এক্ষেত্রে দাঁড়িয়ে তারা সংসদের মধ্যে বা বিধানসভার মধ্যে কি করলেন তার থেকেও বেশি করে গুরুত্ব পাবে সেটা হচ্ছে দলের যে এক্সিকিউটিভ কমিটির যারা রয়েছেন, যারা দায়িত্বপূর্ণ পদের জায়গাতে রয়েছেন, তারা কি কোনোভাবে গুরুত্ব পেতে পারেন এবং তাদেরকে নিয়ে কিভাবে এগোনো যেতে পারে। তো এই বিষয়টাকে মাথায় রেখেই আজকের এই বৈঠকটির আয়োজন। এখানে যেমন কলকাতা পুরসভার প্রায় 40-এর বেশি কাউন্সিলর রয়েছে, গোটা রাজ্যের বিভিন্ন জায়গা থেকে তৃণমূল কংগ্রেসের একাধিক কাউন্সিলররা যারা এখনো পর্যন্ত পদে আছেন তারা এসে আসতে শুরু করেছেন। এছাড়া তুমি জানো যে কিছুদিন আগে যাদেরকে জেলা সভাপতির দায়িত্ব কালীঘাটপন্থী শিবিরের তরফ থেকে দেওয়া হয়েছিল তারা সেই দায়িত্ব যারা ছেড়েছিলেন তারা আজকের বৈঠকের ক্ষেত্রে যোগ দিয়েছেন। একাধিক প্রাক্তন বিধায়ক, এমনকি এক বিধায়ক মন্ত্রী ছিলেন যিনি কিছুদিন আগে ঘোষণা করলেন তিনি রাজনীতি ছেড়ে দিয়েছেন, তিনিও কিছুক্ষণ আগে এই হোটেলটিতে তিনি বৈঠক করতে তিনিও ঢুকেছেন। অর্থাৎ আজকে কিছুক্ষণের মধ্যে একটা কমিটি তৈরি হওয়ার কথা রয়েছে যেখানে এই নতুন কমিটি তৃণমূল বা আসল তৃণমূল যারা নিজেদেরকে দাবি করছে
হচ্ছে। স্বাভাবিকভাবেই খবর গিয়ে পৌঁছেছে কালীঘাটের তরফ থেকেও চূড়ান্ত তৎপরতা দেখতে পাওয়া যাচ্ছে। প্রত্যেকদিন বিকালবেলা কালীঘাটের ক্ষেত্রে আমরা দেখি যে একদম মুষ্টিমেয় যে কয়েকজন নেতা যারা প্রত্যেকদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যায়, তারা এদিনও যাতায়াত শুরু করেছে। কিন্তু এখনো পর্যন্ত তারা বুঝে উঠতে পারছে না যে তারা পরবর্তী পদক্ষেপ কি নেবে। তার কারণ আজকের এই যে বৈঠকটি হোটেলের মধ্যে কিছুক্ষণ আগেই বিকেল 5টা নাগাদ শুরু যেটি হয়েছে, সেখানে দিল্লি থেকে আইনজীবীদের একটা দল এসে উপস্থিত হয়েছে, তারাও সেখানে রয়েছে। ফলে আইনত কি সংস্থান সেইটা সম্পূর্ণভাবে তারা দেখে নিচ্ছেন এবং দেখে নিয়ে গোটা প্রক্রিয়াকে এগোবেন। এখন নাম্বার কতজন যাচ্ছেন তারা যদি এখন দাবি করেন যে আলাদা করে তারা রাজ্য সভাপতি নিয়োগ করছেন, বা তারা যদি কোনো ওয়ার্কিং কমিটি তৈরি করেন, সেই ওয়ার্কিং কমিটিকে মান্যতা দিয়ে তারা যদি নির্বাচন কমিশনের কাছে যান, অন্যদিকে হচ্ছে লোকসভার যারা সাংসদরা রয়েছে বা রাজ্যসভার যারা এখনো পর্যন্ত সাংসদরা রয়েছে, তারা যদি পরপর সেটাকে সমর্থন জানাতে শুরু করেন, তাহলে হচ্ছে নাম এবং প্রতীক পাওয়ার ক্ষেত্রে খুব একটা অসুবিধা হবে না বলেই তাদেরকে আইনজীবী মহল জানাচ্ছে। তাহলে এইদিকে সল্টলেকের যে চূড়ান্ত তৎপরতা, সেই তৎপরতার খবর কালীঘাট শিবিরে গিয়েও পৌঁছেছে, কিন্তু তারা অপেক্ষা করছে যে আর ঠিক কি ঘোষণা হতে চলেছে, কেন এই বৈঠকটি করছেন এবং কারা কারা বৈঠকের ক্ষেত্রে হাজির হয়েছেন। তারপরেই তাদের তরফ থেকে অপর কোনো সিদ্ধান্ত ঘোষণা করা হতে পারে। আর বিজেপি কিভাবে দেখছে? বিজেপি বিধায়ক সজল ঘোষ 70 জনের কাছাকাছি ওখানে কাউন্সিলর আছেন বা বিদায়ী কাউন্সিলর আছেন, ববি হাকিমও আছেন। এখন বিষয়টা যেটা হচ্ছে যে এখন ওরা কোন তৃণমূলে যাবে, ওরা জোড়া ফুলের তৃণমূলে যাবে না পয়লাচর তৃণমূলে যাবে না ঋতব্রত তৃণমূলে যাবে, সেটা ওদের সিদ্ধান্ত। কলকাতা কর্পোরেশনে যাই মিটিং করুক, এটা আগামী নির্বাচনে কেউ জিতে আসতে পারবে। হ্যাঁ, এখন কি কারণে ওরা ঐক্যবদ্ধ হচ্ছে, কেন বিধানসভার পর ওরা পুরসভার দিকে নজর দিচ্ছে, এখন এরা এনসিপিআই তে জয়েন করবে কিনা কিছুই জানার নেই। এরাও এদের নিজেদের ভবিষ্যৎ কিছু জানে না।